সুপ্রিয় দর্শক, স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত ৯টা চাটকায় খবরত। অনার লগে আছে আই নুসরাত জাহান আইরিন। শুরুতেই জানাই দিন আজির খবরের শিরোনামগিন। মীরা শরায়ত স্ত্রীর পরিকল্পনাত স্বামীরে হত্যা, গ্রেফতার ৫ জন। কোতোয়ালির নির্মাণাধীন ভবন নতুন ফরিনে ৩ শ্রমিকের মৃত্যু, স্বজনকলের ক্ষতিপূরণ আর বিচার দাবি। চট্টগ্রাম মেডিকেলের সেবাত নতুন ধারা, তবুও থাইজার অভিযোগের ধোয়া। পুত্র সন্তান জন্মদিনে বাবার মৃত্যু, সুবর্ণচরের বুকুত শোকর ছায়া। শহীদ জিয়ার ছবি অবমাননার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবত মানববন্ধন। চাঁদগাঁও থানার অভিযানত ১২ জন ছিনতাইকারী গ্রেফতার। জুলাই অভ্যুত্থানের স্বর্ণ, চট্টগ্রামত গ্রাফিতি আর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। ফেসিবাদ রুখতে সাংবাদিক কলি প্রথম কণ্ঠস্বর, চট্টগ্রামত ফরহাদ মজহার। এতক্ষণ সাইলেন্ট শিরোনাম, এবার বিস্তারিত খবর। চট্টগ্রামের মীরা শরায়ত ঘটটি একখান রোমহর্ষক পারিবারিক হত্যাকাণ্ড। ঘরের ভিতরেই আঁকাইল মৃত্যুর নকশা। স্ত্রী আর তার বোনের পরিকল্পনাত খুন হয়ে ৮৫ বছরের বৃদ্ধ স্বামী ফয়েজ আহমেদ। মাত্র ৩০,০০০ টিয়ার লোভতি ছক্ষ শৈল ভয়ঙ্কর এই হত্যাকাণ্ড। ঘটনার জড়িত ৫ জনের গ্রেফতার করেছে পুলিশ। মীরা শরায়ত প্রতিনিধি কমল পটোয়ারের রিপোর্টত বিস্তারিত জানা সহকর্মী সাথীরা দিয়ে অর্পা। চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেরামারা গ্রামত ৮৫ বছর বয়সী বৃদ্ধ ফয়েজ আহমেদের শ্বাসরোধ করিয়ে হত্যার ঘটনা পুলিশ তার স্ত্রী উদ্যোগ ৫ জনের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নিহতের স্ত্রী ফিরোজা বেগম, তার বড় বোন শ্যামলা বেগম, ভাড়াটে খুনি ইয়াসিন রুবেল, সহযোগী আক্তার ও সাকি। পুলিশ জানায় পারিবারিক কলহ ও আর্থিক অনটনের কারণে ফিরোজা বেগম ও তার বোন গরত তাহা ৩০,০০০ টিয়া চুরির পরিকল্পনা গড়িয়ে আক্তার উদ্যোগ অপর ২ সহযোগী পরিকল্পনা অনুযায়ী ১৬ জুন রাতিয়ে ফিরোজা বাইরে যাইবেন নাম গড়িয়ে দরজা খুলি রাহি যায়। পরে ৩ জন ঘর ঢুকিয়ে ফয়েজ আহমেদের আতফা বাদিয়ে মুখত হর ঢুকায় শ্বাসরোধত হত্যা করে। পরে তারা টিয়া বাগাবাগি গড়িলায় তদন্তত বাইরে এই হত্যাকাণ্ড চাঞ্চল্যকর তথ্য। অভিযোগের ভিত্তিত জোরারগঞ্জ থানাত হত্যা মামলা রুজু করা হয় এবং একে একে ব্যাক করে গ্রেফতার করে পুলিশ। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হলের নির্মাণাধীন ভবনের ৯ম তলাতুন ফরিনে ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘটছে। ঘটনায় ঘটছে গত হালিয়ে দুপুরে ১২টার দিকে। নিহত অক্কলদি মোহাম্মদ হাসান, ফখরুল ইসলাম, মোহাম্মদ রাশেদ। গুরুতর আহত অবস্থায় তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত লই যাওয়া হইলে হাসান আর ফখরুলের মৃত্যু ঘোষণা করছে চিকিৎসক। রাশেদ চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যাত মারা গিয়ে। স্বজন অক্কলের অভিযোগ ভবন নির্মাণত হনো সুরক্ষা ব্যবস্থা নো আছিল। তারা প্রশাসনের হাতে মামলামুখী নো এনে সুষ্ঠু বিচার আর ক্ষতিপূরণের দাবি জানায়। কারণ নিহত অক্কল ব্যাকুনে আছিল তার পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। বিস্তারিত রিপোর্ট। আজকে দুপুরে জুমার একটু আগে এই যে কোর্ট বিল্ডিং এর এখানে একটা নির্মাণাধীন শ্রমিক থেকে বরগুনা থেকে ৩টা শ্রমিক মারা গেছে, নির্মাণ শ্রমিক। এদেরকে আজকে জোরপূর্বকভাবে কাজগুলো করানো হয়েছে। এরা আজকে কাজ করার জন্য ইচ্ছুক ছিল না। আমরা চাই এর সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের কঠিন বিচার শাস্তি এবং সাথে সাথে ক্ষতিপূরণ চাচ্ছি। জায়গাত মারা গেছে, এখন মেডিকেলে আছে অলরেডি। এবং এরা যেহেতু শ্রমিক মানে তো সর্বনিম্ন লোকগুলা, যারা সামান্য আয়ের উপরে তাদের হয়তো, আমি এখানে যতটুকু জানতে পারি যেহেতু আমার এলাকার, তো আমিও আসছি দেখার জন্য। এদের সবারই ১ জন করে ২ জন করে ইনকামের পথ যাদের আছে, সামান্য ন্যূনতম যারা ওই ফ্যামিলির লোকগুলা, আমরা চাই যাতে ভালোভাবে ওদের অন্তত চলার মতো, যদি একটা ফ্যামিলির একটা ছেলে চলে যাওয়া মানে ফ্যামিলিটা শেষ, চলার মতো কোনো গতি নেই। তো ওইরকম আপনারা সবাই আছেন, আপনাদের মাধ্যমে যদি এটা প্রচার হয় বা আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, ওদেরকে একটু সঠিক বিচার করে যদি একটু সহযোগিতা করা হয়, এটাই আমরা চাওয়া এলাকাবাসী হিসাবে, আর কিছু চাওয়ার নেওয়া। ওনার নাম হয়েছে মোহাম্মদ রাশেদ, সুবর্ণচরে থাকে। ও কোর্ট বিল্ডিং, ওইখানে একটা বিল্ডিং কাজ করতেছে, ওইখানে মাছা ভাঙে ও ৩ জন লোক জায়গাতে মারা যায়। আর বাইফুত আজকে শুক্রবার বন্ধ ছিল, ওরা কাজ করার ইচ্ছুক ছিল না, ওদেরকে কাজ করানো হচ্ছে, বাধ্য করে কাজ করানো হচ্ছে। তাদের সেফটিটা অনেক আগে থেকে দুর্বল ছিল, তারা অপারেশন দিছিল, তাদেরকে
তারপরেও বলতেছে এই চলবে, এই কাজ করতে হবে। মানে যে মাছাগুলো আগের থেকে দুর্বল ছিল, ওই মাছাগুলোর জন্য ওরা অবজেকশন দিছিল কি কন্ট্রাক্টরকে অবজেকশন দেওয়ার পরে ওরা বলতেছে চলবে বা সমস্যা নাই। কাজ করে না। আগের থেকে এই জিনিসটা মানে দুর্বল ছিল, দুর্বল থাকার পরে তারা মানে অনেকদিন পর্যন্ত কাজ বন্ধ ছিল, তো বন্ধ থাকার সত্ত্বেও এরা মানে সিফটি চাইছে যে আমরা যে এই জায়গায় কাজ করব, আমাদের একটা চুক্তি দরকার। তো উনি বলছে যে সিফটি লাগবে না, আমি আছি, তোমরা কাজ করো, তো এগুলো দিয়ে চলবে। এর পূর্বে ওদেরকে জোর করানো কাজ করায় আজকে এই দুর্ঘটনা, ছেলের তিনটা জায়গায় মারা গেছে। আজকে শুক্রবারের পরে কাজের কোনো নিয়ম নাই, তারপরে ওনারা কাজ জোর পূর্বে কাজ করাইছে, করানোর পরে এই 3টা লোক অ্যাক্সিডেন্টও মারা গেছে। কিন্তু সুবর্ণচরের বাড়ি কিন্তু অনেক গরিবের কারণে তারা কি আজকে শুক্রবারও হজের দিন, গরিবের জন্য হজের দিন তারা কাজ ফেরত দেয়, কাজ করতে হয়, আজকে জীবন দিছে। তো এইটা বিদায় আপনাদের কাছে সবার কাছে এটা ইলেকট্রিক মাধ্যম বাদ হয়ে গেছে, আপনার সাংবাদিকের মাধ্যমে আমরা জিনিসটার তদন্ত চাই এবং কি সুস্থ বিচার বিচার চাই, আর একটা ক্ষতিপূরণ এদের। এটা কার আন্ডার বলতে কন্ডাক্টরের জামাল কন্ডাক্টর আন্ডারে। জি জামাল কন্ডাক্টর আন্ডারে। এখন ঘরের যে জায়গার মালিক, উনাকে আমরা বলছি উনি আসার জন্য ওই জায়গায়, উনি বলছে উনি নাই এই জায়গায়, যে কন্ডাক্টর বুঝে, যা বুঝবে কন্ডাক্টর বুঝবে। কন্ডাক্টর কি বুঝবে? কন্ডাক্টর তো উনি তো যেভাবে ভাবতেছে 5 টাকা দিয়ে ঠিকই সারা যাওয়ার জন্য, এটা তো 5 টাকার জিনিস না, এটা তো একটা কোটি টাকা যান চলে গেছে। একটা ছেলের পিছনে অন্তত 2টা বাচ্চা আছে, যে ছেলেটা যে একটা ছেলে 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চা এখনো ছোট, ওদের দেখবে কে? ওদের কি জনগণ দেখতে পারবে? এটা যাদের কাজ করতে যে জীবন দিছে তারা তো দেখতে হবে নাকি? এটা এই কারণে বলছি যে আপনাদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু বিচার দেখি, একটা তদন্ত করি, এটা একটা ক্ষতিপূরণ কিভাবে কি করতে হয় এটা আপনারা বিবেচনা করে আপনারাই করেন। এই হচ্ছে আমাদের সুবর্ণচরের জনগণের কথা। বর্তমানে এখানে আমরা সুবর্ণচরের কমপক্ষে 1000 লোক আছে, 1000 লোক। আপনি দেখেন, ক্যামেরা ঘুরে দেখেন, 1000 লোক আছে আমরা এখানে বর্তমানে। যদি আমরা আন্দোলন করি অবশ্যই কিছু না কিছু পাবো। তো আমরা আন্দোলনের দিকে যাব না, এত বড় দিকে যাব না। আমরা ছোটখাটো সিমসামের ভিতরে দেখি এরা কি করে, যদি না করে আমরা না আমরা ওয়ার্কারও আছে, এলাকার প্রতিবেশী আছে, এবং ওটা আমার ওয়ার্ড ব্যক্তিগত 3 নং সরকালাক 8 নং ওয়ার্ডের বাসিন্দা, যারা 3 জন মারা গেছে তারা। জি 8 নং ওয়ার্ড সরকালাক, 3 নং 8 নং ওয়ার্ড, বুঝছেন? হ্যাঁ, সরকালাক। এই হচ্ছে আমার কথা। তো সবার কাছে বলতেছি যে ওনারা যে একটা ন্যায্য ইয়েটা পায়, ওইটা কিভাবে করা যায় এই জিনিসটা আপনারা করে দেন। হ্যাঁ, আমার ভাই আছে, আমার স্বাস্থ্য ভাই, ও কাজ করে, মানে ও আমারে বলছে যে আজকে আমার বাসায় যাবে। কালকে কথা হয়েছিল, আমার বলছে আপু আজকে বন্ধ, আমি তোর বাসায় যাবো। তো আমি বলছি ঠিক আছে আসিস। ও যাচ্ছে না। তখন আমি ডিউটিতে চলে গেলাম। আবার আমার ঘরে আমার বাইফুতা ছিল, ওরও বলছি মাংস বাইর করে রেখে গেছে, ও মুখাইবো, তোরা রান্দি বাড়ি খাইস, আমি আসলে হিগারে যাইতে দিস না। সকালে ফোন দিই, ফোন ধরে না। দুপুর 12টা বাজছে, আমি ডিউটিতে, আমার বাড়ি থেকে আমার স্বাস্থ্য বোনে ফোন দিয়ে বলতেছে আপু হাসান নাই। যখন এই কথা বলার পরে আমি আর ওইখানে অপেক্ষা করিনি, আমি দ্রুত আইসি, আইসা দেখতেছি এই অবস্থা। 12টা বাজে। হ্যাঁ, তখন আমি এই অবস্থা দেখি, কন্ট্রাক্টরের ফোন দিছি, কন্ট্রাক্টর আমারে বলতেছে যে লাশ মারা গেছে, আমি কি করবো, প্রবর্তনের মোড় আসেন, আপনার লগে রাত্রে দেখা করবো। তখন আমি বলছি লাশগুলা এখন আপনি গার্জিয়ান, লাশগুলা যে মেডিকেলে আনছে, এই মানুষগুলা যে মারা গেছে, আপনি একটু দেখতেও আসেন নাই। ও আমার উত্তর দিচ্ছে কি রাত্রে দেখা করবো, আমি এখন যাইতে পারবো না। তখন আমি একথার পরে কাইটা দিছি, আমার ভাই যেন মারা গেছে, আমার চাচার নিজে গর্বটা, আমার চাচা খাওয়ার মতো কোনো রুজি করার মতন কোনো ব্যক্তি নাই। এখন আমার চাচারে দেখবে কে? আমার চাচার ঘরে 2টা মেয়ে আছে, ওদেরকে দেখবে কে? আর আমার ভাইজান মারা গেছে, এটার বিচার করবে কে? আমি আপনাদের কাছে, সবার কাছে, সমাজের কাছে, সবার কাছে আমি এটার বিচার চাই, আর এটার একটা যে কোনো একটা ন্যায্য দাম দিতে চাই। আমি এটাই বলতে চাই সবার কাছে, আমার এতটুকু অনুরোধ। আমি কোনো মামলা মোকদ্দমা করতে চাইছি না, কিন্তু এরা মনে হয় আমার হাতায় সবকিছু করাইতে বাধ্য করবে। কিন্তু কন্ট্রাক্টরে যে হিসাবে আমাদেরকে কথা বলতেছে, 5 টাকা 10 টাকা সবাই এখন লাশ দাফান করতে আমিও পারবো। আমি যে কোম্পানিতে চাকরি করি, কোম্পানি আমার 5-20 হাজার টাকা দিবে আমার বার জন্য। ও আমারে বলতেছে লাশের গাড়ি ভাড়া, 7 দিনে খাবা, এগুলো দিবে। আমি এগুলা দিয়ে কি করবো?
এগুলাতে কি আমার চাচা চলতে পারবে? এখন এরা তো কাজটা অনেকদিন ধরে করতেছে, এখানে কাজের বয়স অনেকদিন হইতেছে। এরা ঈদের আগের থেকে এখানে মাছা দেওয়া, এই মাছাটা বয়েডের অবশিষ্ট মাছা, এটা কাজ করার মতন উপযুক্ত নয়। কিন্তু এই বিল্ডিং এ শুরু থেকে সেফটির গাফিলতি আছে। এরা মাঝে মধ্যে শ্রমিক আসে বলে, লেবার গুলা বলে এখানে কোনো সেফটি নাই, কাজ করার মতন সেফটি দিব বলি এরে এ পর্যন্ত। এখন আজকেও ওরা বলছে মাছা নামার পরে একজন নামছে, দুজনকে উপরের থেকে বলতেছে মাছা তো তেমন সুবিধা না। তো ওরা উপরে জানাইছে সমস্যা না, আপাতত আজকে করো, সেফটি দিব। এখন একজন দুইজন তিনজনে নামছে, তিনজনের লাস্টে 8 তালা না 10 তালার থেকে পড়িয়ে ওরা মৃত্যুবরণ করছে আজকে। হ্যাঁ আজকে ওদেরকে বাধ্যতামূলক কাজ করা লাগছে। 1 সপ্তাহ ধরে ওদেরকে টাকা দিতেছে না। এখন বলতেছে আজকে কাজ করলে বিকালে টাকা দিব, এরকম বলি কাজ করাইতেছে। 1 সপ্তাহ পর খোরাকি দেয়, মাঝে মধ্যে 1 সপ্তাহ পর হয়ে যায়, এটা এরকমই চলতেছে। তো শ্রমিকগুলা কাজ করতে আসিয়ে এখন যাক যেমনি হোক একটা বিপদ হয়েছে, ওদের ফান চলিয়েছে, ওদের বাড়িতে ওদের ছেলে মেয়ে আছে, বাবা মা আছে, কিন্তু ওরা তো একটা চলার মতো একটা ব্যবস্থা ছিল, ওরা যতদিন জীবিত ছিল। এখন তো ওরা মৃত্যুবরণ করছে, কিন্তু ওদের ফ্যামিলিগত কি অবস্থা হবে? ওদের একটা ক্ষতিপূরণ চাই আমরা, ওদের আর যথেষ্ট পরিমাণ একটা ক্ষতিপূরণ দেওয়া হোক ওদের ফ্যামিলিগত চলার জন্য। ওদের একটা খুঁটি ছিল এই ছেলেগুলা বাঁচার জন্য, বাঁচার একটা খুঁটি ছিল ওদের, কিন্তু এটা এখন নাই। ওদের একটা ফ্যামিলিগত ভাবে সুচিকিৎসার সুব্যবস্থা করা হোক, যে কোনো ভাবে একটা কিছু দেওয়া হোক, ভালোভাবে একটা অ্যামাউন্ট দেওয়া হোক, ওরা যেন ফ্যামিলিগত ভাবে কিছু না কিছু সহযোগিতা পায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত ঢুহিলে এখন চুকুত ফরে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর আগর তুলনা বেশি সুশৃঙ্খল সেবা। রোগী অকল হয়ে চিকিৎসা সেবা আগর তুলনায় এখন বোধ দ্রুত আর যত্নশীল ভাবে দেওয়া হয়। হাসপাতালের বিভিন্ন বিভাগের কাজের গতিও বাহ্যি বলে জানা গিয়ে। সহকর্মী ফাতেমার রিপোর্ট বিস্তারিত জানার সহকর্মী সাথীরা দিয়ে অল্পা। এক মেয়েকে শিশুর জন্ম, অন্যদিকে বাবার বিদায়। এখন তো অবস্থা আগের অনেক ভালো, মোটামুটি এখন চিকিৎসা আছে। আমি পর্যন্ত আর রোগীর যথেষ্ট সেবা দেব, আলহামদুলিল্লাহ অনেক খুশি। তবে এর মধ্যেও কিছু অভিযোগ উঠতে একাধিক রোগীর স্বজন জানান আইজও কিছু বিভাগ দেরিত সারা দেওয়া, ওষুধের অভাব কিংবা রোগী অক্কলের প্রতি অবহেলার মতন ঘটনা ঘটে। একজন রোগীর স্বজন হই চিকিৎসা একখানা ভালোই, কিন্তু আইজও কিছু মানুষ আছে যারা ঠিক মতো খেয়াল ন রাখে। ডাক্তার অক্কল বোধ ব্যস্ত, তবুও আরো যত্নবান দরকার। আগের তুলনায় চিকিৎসা ব্যবস্থা ভালো আছে, কিন্তু ওই ওয়ার্ডে বিশৃঙ্খলা একটু, ওয়ার্ডে মাসি টাসি এগুলো ঠিক মতো সার্ভিস দেয় না। তারপরে সিস্টারের ঘরে ডাকলে একটু আইতে দেরি করে, রোগীর অবস্থা খারাপ হয়ে যায়, এই অবস্থা আর কি। এমনি ডাক্তাররা ট্রিটমেন্ট দিচ্ছে, কিন্তু সার্ভিসটা আর একটু দ্রুত আর একটু সার্ভিস দিতে হবে রোগীকে। আমি তো এখানে আজকে প্রায় 4 দিন রোগী নিয়ে ফেনী থেকে আসছি, রোগী ভর্তি আছে আমার এখানে 5 তলায় 27 নম্বর ওয়ার্ডে। চিকিৎসা করে, কিন্তু আমার রোগী হঠাৎ করে ব্যথা উঠে যায়, তখন তাদেরকে ডাকলে আসতেছে কবিতা রোগীর অবস্থা খুব শোচনীয় হয়ে যায়। ওইটা দিয়ে একটু স্লো আর একটু দ্রুত আগাইতে হবে। আগের তুলনা মোটামুটি ভালো আছে। আগে মনে করেন আরো 3 বছর আগে আসি, সেই অনুযায়ী এখন মোটামুটি ভালো আছে আর কি, মোটামুটি ডাক্তার পাওয়া যায় আর কি। দিয়ে সকালে মনে করেন আর যে বড় ডাক্তার এসে পরে আর ওয়াইফের লগে 1 ঘন্টার উপরে সময় দিই, মোটামুটি আগের তুলনায় ভালো। এখন আগের তুলনায় জি ভালো, জি আগের তুলনায় এখন কিন্তু মোটামুটি কিছুটা আগের তো আর উন্নত মানের পরিবর্তন, কিন্তু আগের চাইতে কিছুটা আংশিক, বেশি নয় কিন্তু। দালাল তো থাকিবে, দালাল বাংলাদেশের দালাল তুলতে যাইলে মেডিকেল করে ফেলাই দিয়া করে অন্য দেশের লই যায়, ইয়ান হইলে বাস্তব কথা। এই বাংলাদেশে তো যদি দালাল তুলতে যায়, দেশিয়ান তুলিয়ে কুড়িয়ে আর্মিকে ফেলাই দিয়া করিব, তো দালালে দেশত তো যাইব, নইলে মেডি যেতুন আছে এতুন দালাল থাকবে দেশত, ইয়ান হইলে বাস্তব কথা। ডক্টর এখন বহুত বাড়া রাস্তা চলার, এখন আলু কেটে আগে এতদিন আলু কেটে 60 হইতো, আলু কেটে 50 টাকা খাবার। আর কত হইলে মানে
মানুষ সিঙ্গারা আছে সিঙ্গারা নাই চিনি কেজি 120 টাকা মোটামুটি আছে চিনি কেজি যদি হামন মিলে 250-200 টাকা চিনি কেজি হইতো এখানে তো আল্লাহ সুস্থ লাগে মেয়েদের কেজি 150 টাকা 500 টাকা চিনির কেজি আছে কিন্তু আল্লাহ ভালো আছে না লেখা আল্লাহ শুকরি চিকিৎসা অনেক যেদূর দিকন এদূর দেখা পর্যন্ত হইলে চলে চিকিৎসা ব্যবস্থা ভালো চলে নাকি অবশ্যই আমাদের চিকিৎসা ব্যবস্থা গেলে ডাক্তার মেডিকেল মেডিকেল স্টুডেন্ট ভালো চিকিৎসা ভালো নবজন আর বিশেষ করে সাধারণ মানুষ হলে এখন অনেক স্বচ্ছন্দভাবে আয়োজন এবং স্বচ্ছন্দভাবে রোগীরা যথেষ্ট উপকার পায় বুঝলেন না 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 এখন না অ্যাভেলেবল ডাক্তার নার্স ডাক্তার একদম মানে এনিথিং একদম বেকিং মোটামুটি আছে অনেক ভালো আমি এডে প্রায় 27 তারিখ আজিয়া পর্যন্ত অদ্যাবধি আছি মোটামুটি হাসপাতালের ট্রিটমেন্ট আগের তুলনায় অনেক অনেক ভালো আর দৃষ্টিতে ভালো তাহলে আই যেন সেবা পাই তাহলে নিশ্চয়ই আরো মানুষ যেভাবে পাইয়ে তারাও সেবা ভোগ করে তাহলে সাধারণ জনগণ হলাই কিন্তু হাসপাতাল বেস্ট মনে করি যারা অসহায় আনার মতো আছে তারা বেস্ট মনে করিস তা আশা করি প্রত্যেকটা চ্যানেল হল যাতে এটা আইনে মানুষের সেবার দ্বারা দ্বারা পৌঁছাইতে ফান করি সহযোগিতা করিব এবং প্রত্যেকটা চ্যানেলের প্রতি ধন্যবাদ জানাই যে এইভাবে তদারকি করলে মানুষ সেবা পাইব এবং চ্যানেলের পক্ষ থেকে যদি তদারকি থাকে দেয় মিডিয়ার পক্ষ থেকে যদি তদারকি থাকে দেয় তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ যারা আছে তারা সতর্কতা পাইব আমার ডাক্তার নার্স তারা ভালো সার্ভিসিং দের মোটামুটি যারা গার্ড আছে তারা ভালো ইয়া করে আগের তুলনায় মোটামুটি ভালো অনেক চিকিৎসা ভালো পাই হ্যাঁ আমি ভালো পাইছি ডাক্তার তারা হইলে আগের যে সিস্টেমগুলো আছে ওগুলোতে এখন অনেক চেঞ্জ আগে যেমনটা আপনার হাসপাতালের পরিবেশ ভালো ছিল না চিকিৎসা সেবা ভালো ছিল না ডাক্তারদেরকে পাওয়া যাইতো না এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক হ্যাঁ আলহামদুলিল্লাহ সুবর্ণচরের বুকুত নামিয়ে আসছে নিস্তব্ধ শোকর ছায়া নগরীর কোতোয়ালি থানাধীন ভবনের 9ম তালাতুন ফরিনে ফান্ড হানাই 3 জন শ্রমিক তারার একজন রাশেদ সন্তানের মুখ দেখিবার আগে পৃথিবীতুন বিদায় লই এই হৃদয় বিদারক ঘটনা স্তব্ধ নোয়াখালী সুবর্ণচর সহকর্মী সুমন শাহরিয়ার রিপোর্টত বিস্তারিত জানার অনন্যা দে পুত্র সন্তানর জন্মদিনই বাবার বিদায় সুবর্ণচরর বুকত শোকর ছায়া নগরীর কোতোয়ালি থানাধীন নির্মাণাধীন ভবনের 9ম তলাতুন ফরিয়েরে 3 শ্রমিকর মৃত্যু গতকাল 12টার দিকে রঙ্গন কনভেনশন হলের বিল্ডিংত এই ঘটনা ঘটে নিহতকলের মধ্যে আছে নোয়াখালী সরজব্বর এলাকার সর কালা গ্রামর ফিরোজ গোয়ালর ফুয়া মোহাম্মদ হাসান নোয়াখালীর সুবর্ণচর গ্রামর সেলিমর ফুয়া ফখরুল ইসলাম ও সরজব্বর এলাকার সর নাঙ্গলিয়া গ্রামর আবুল কালামর ফুয়া মোহাম্মদ রাশেদ যিনি হাসপাতালত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে নতুন হৃদয় বিতরক ঘটনা নিহত রাশেদর স্ত্রী একই দিনত পুত্র সন্তানের জন্ম দেয় কিন্তু সন্তানের মুখ চাইবার আগে পৃথিবীর বিদায় লয় তার বাবা শোক সংবাদ ছড়াই পড়িবার পর সুবর্ণচরের মানুষের মাঝে নামে এসে গভীর বিষাদর ছায়া শোকাহত এলাকাবাসী সকল জানায় একসঙ্গে 3 লাশ আইব এলিয়ার হৃদয় বিদারক দৃশ্য তারা আগে ন দেখে আর সদ্যজাত সন্তানের পিতার মুখ নছাইরে বড় হইব ইবে সহজে মানিলন নজার স্থানীয় জনপ্রতিনিধি অক্ষল ঘটনাস্থলত উপস্থিত হইরে শোক প্রকাশ করে এবং মৃত শ্রমিকর পরিবারের পাশে থাকিবার আশ্বাস দেন তারা হন এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা প্রতিরোধক ভবন নির্মাণ হামলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করণ জরুরি আসলে এমন একটা সময় মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটেছে যে দুর্ঘটনা আসলে খুব কমই ঘটে এই দুর্ঘটনাটা কারণে আমি সুবর্ণচর উপজেলার খেটে খাওয়া মানুষ কর্ম করার জন্য ওনারা এসেছে চট্টগ্রামে নির্মাণ শ্রমিকে কাজ করার জন্য এসেছে কাজ করার জন্য এসে ওরা যে দুর্ঘটনার শিকার হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এই মৃত্যুর জন্য আমি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শোক প্রকাশ করছি এবং তার পরিবারকে সমবেদনা জানাচ্ছি আসলে সমবেদনা জানার মতো আমাদের ভাষা নেই যদিও আমি চট্টগ্রাম মহানগরে রাজনীতি করি আমার গ্রামের বাড়ি আমার জন্মস্থান সুবর্ণচর উপজেলা আমার সুবর্ণচর উপজেলার যে 3টা শ্রমিক নিহত হয়েছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং যারা কাজ করাচ্ছেন তাদের উচিত ছিল একটা সেফটি দিয়ে কাজ করানো ওদেরকে আইনের আওতায় এনে সুস্থ তদন্তের মাধ্যমে আসলে একটা মানুষ যখন মারা যায় তার থেকে তো ওই মৃত মানুষটাকে তো আমি ফিরে দিতে পারবো না যেভাবে আমরা আগামীতে যেন আমাদের যে খেটে খাওয়া মানুষগুলা যে পরিশ্রম করতেছে যে কর্ম করতেছে এই খেটে খাওয়া মানুষগুলা যেন এভাবে দুর্ঘটনার শিকার না হয়
সরকারের কাছে আমার আবেদন, এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যারা আছেন, আমি মানবতার সেবক ডক্টর শাহাদ হোসেনকে বলবো, কনস্ট্রাকশনের যে কাজগুলো করতেছে ওই কাজগুলোতে আপনারা তদারকি করবেন। তদারকিবিহীন কাজ করার কারণে আজকে দেখা যাচ্ছে যে আমাদের শ্রমিক ভাইরা মারা যাচ্ছে। এই শ্রমিক ভাইরা মারা যাওয়ার মানে একটা পরিবার কিভাবে বসবাস করবে, উপার্জন ক্ষমতা কিভাবে করবে। সর্বমর্মান্তিক একটা দুঃখজনক ঘটনা হচ্ছে যে ছেলেটার মারা গেছে, ওই ছেলেটার আজকে সকালে একটা বাচ্চা হয়েছে। মানে এর থেকে মর্মান্তিক ঘটনা, ওই ছেলেটার নাম হচ্ছে রাশেদ যে ছেলেটার ওই সকালে একটা বাচ্চা হয়েছে। আর সার্বিক আমাদের সাবেক 4 বারের সংসদ সদস্য আলাদ শাহজাহান সাহেব তারা খবর নিয়েছেন, এবং আমাদের ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির সাহেব খবর নিয়েছেন, এবং জেলা বিএনপির হারুন রশিদ আজাদ এবং আলোবাই সহ এবং যুগ্ম আহ্বায়ক এবিএম জাকারিয়া সহ সার্বিক খোঁজখবর রেখেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমাদের সুবর্ণচরের অভিভাবক এএসপি ফারুক ভাই যে একটা অবদান রেখেছে। এএসপি ফারুক ভাই সবসময় ওনাদের খোঁজখবর রাখতেছেন এবং উনি তদারকি করতেছেন। ওনার মাধ্যমে একটা সুস্থ সমাধান হয়ে আমাদের একটা সুস্থ সমাধানের মধ্যে যাবে। বিষয়টা হলো ওনারা ছোট না, ওরা বিয়ে শাদী করছে 18 উপরে, 20-এর উপরে তাদের বয়স। তো এখন কত হইলো, ওদের বাইরে যে ছিপটি দেয় নাই, ছিপটি মূলত হলো ছিপটি দিলে তার এই দুর্ঘটনা হয়েছে। তাদের যদি ছিপটি বেল থাকতো তাহলে হয়তো ঝুলান্ত অবস্থায় থাকতো, তারা মারা যেত না, হয়তো অ্যাক্সিডেন্ট হইতো। যাই হোক, এগুলা এই ভুলের কারণে আমরা বলবো এই 3টা লাশের বিনিময়ে বাকি যেসব কনস্ট্রাকশনের কাজ আছে আপনারা এইগুলাকে একটু নজরে আনবেন, এবং আপনারা যারা কন্ট্রাক্টর আছেন, যারা মালিক আছেন, নির্মাণ শ্রমিকের যারা কাজ করেন, সবাই এদিকে একটু সতর্ক থাকবেন। সর্বপ্রথম আপনাদের এই জানমালের নিরাপত্তা দিয়ে তারপর আপনারা কাজ করবেন। আমি সকলকে বলবো এবং অনুরোধ করব, আপনারা আপনাদের এই শ্রমিক যারা আপনাদের কাজ করে তাদের প্রতি আপনারা খেয়াল রাখবেন, আর যারা কাজ করবেন তারাও আপনারা খেয়াল করবেন আপনার জীবনের নিরাপত্তা প্রথম আগে। খালি শুধু আমরা একটা কাজ করলাম, মারা গেল, আমরা এখানে হয়রানি হইলাম, এটাও সমাধান নয়। আচ্ছা, যারা মারা গেছে এদের ভাই বোন বা বাবা কেউ আসছে এখানে, সবাই আসছেন, সবার গার্ডিয়ান আছে, এবং এই গার্ডিয়ানের সহযোগিতা আমরা গতকালকে সমাধান হয়েছে। এখানে যে গার্ডিয়ান আছে, যে 3 জনের গার্ডিয়ান আছে, গার্ডিয়ান আসছে, গার্ডিয়ানের মাধ্যমে থানা এবং আমাদের এএসপি ফারুক ভাই সহ ওরা একটা সমাধাতে গেছে আর কি। হ্যাঁ, মোটামুটি সমাধাতে গেছে একটা। আমরা ইনসাফের পক্ষ থেকে বেশ কয়েকবার কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরকে অবহিত করেছি যে সেফটিবিহীন যেন আমাদের সারা বাংলাদেশে সেফটিবিহীন যেন কোনো কাজ না চলে সে বিষয়ে তদারকি করার জন্য আমরা ওনাদের ধারণাপন্ন হয়েছি। কিন্তু কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর ওনাদের যে দোহাই সেটা হচ্ছে ওনাদের জনবল নেই। ওনাদের জনবল সংকটের কারণে ওনারা এই নির্মাণ সেক্টরের যে বিষয়গুলো সেগুলো দেখার মতো ওনাদের সেই সুযোগ হয় না। অতএব আমি বাংলাদেশ সরকারের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে আমাদের নির্মাণ শ্রমিকদের যারা দেশ গড়ার কারিগর তাদের নিরাপত্তার স্বার্থে যেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তরের জনবল বাড়ানো হয় এবং সঠিক আমাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়। আপনার সামনে কি কোনো পদক্ষেপ নিচ্ছেন? এভাবে যে শ্রমিক একের পর মারা যাচ্ছে বাংলাদেশে, এবং চট্টগ্রামে যে একটা ঘটনা ঘটছে যে 3টা শ্রমিক একসাথে পরে 10 তলা থেকে পরে মারা গেছে, এটা কি কন্ট্রাক্টরের গাফিলতি আছে নাকি সেফটির বিষয়ে? কন্ট্রাক্টরের গাফিলতি আছে। কন্ট্রাক্টরের গাফিলতি না থাকলে আজকে 3টা মানুষ মারা যাইতো না। কন্ট্রাক্টরকে বারবার বলা হয়েছে চাং দেওয়ার জন্য, কন্ট্রাক্টর চাং দেয় নাই, টানা 3 দিনেরা টাকাও ঠিক মতো পায় নাই, এই কারণে আজকে এই পরিস্থিতি হয়েছে। এখানে নির্মাণ শ্রমিক, আমি বলতে চাই নির্মাণ যে ফেডারেশন ওদের আছে, এই নির্মাণ ফেডারেশন গুলো আমার কাছে একটা দামি ফেডারেশন মনে হচ্ছে। আমরা নির্মাণ শ্রমিকের, আপনারা যেখানে আছেন শ্রমিক যারা আছেন, আগামীতে আপনারা শ্রমিক যারা আছেন আপনারা আন্দোলন সংগ্রাম করেন, নির্মাণ শ্রমিকের যে ফেডারেশন আছেন ওই ফেডারেশন থেকে একটা ক্ষতিপূরণ দিতে হবে। এটাতে আপনারা আজ আছেন না? ফেডারেশন যারা আছে আপনারা শুধু মিছিল মিটিং করবেন, ছবি উঠাবেন, আমাদের শ্রমিক যারা আছে এরা নির্যাতিত হবে, এরা মারা যাবে, আপনারা বিভিন্ন জায়গায় চেয়ারে বসে থাকবেন, ওইটা হবে না। নির্মাণ শ্রমিক ফেডারেশন যেটা আছে ওই ফেডারেশন থেকে আমাদের শ্রমিক যারা মারা গেছে ওদেরকে একটা ক্ষতিপূরণ দিতে হবে, এটা আমাদের দাবি। কিন্তু আমরা সাধারণ জনগণ যারা আছি নির্মাণ ফেডারেশনের
প্যাডারেশন যারা আছে, নির্মাণ শ্রমিকের যারা আছেন, যে তাদের সংগঠন আছে, ওই সংগঠন থেকে একটা ক্ষতিপূরণ দিতে হবে। মালিক সমিতি একটা মালিক যারা আছে ওরা একটা ক্ষতিপূরণ দিতে আমাদের এসপি ফারুক ভাইয়ের মাধ্যমে এবং কোতোয়ালি থানার মাধ্যমে একটা সমঝোতায় গিয়েছে। কিন্তু নির্মাণ ফেডারেশন যারা আছে, নির্মাণ ফেডারেশনের যারা, কারণ আমরা জানি কন্ট্রাক্টর যারা আছেন ওরা কিন্তু একটা কমিশন নিয়ে যায় শ্রমিকদের থেকে, ওদের ঘামে শ্রমের টাকা, এই টাকার জন্য ওরা আসি এখানে মৃত্যুবরণ করেছে। আমার জোর দাবি, আমরা সুবর্ণচর উপজেলাবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি, নির্মাণ ফেডারেশন যারা আছে, নির্মাণ শ্রমিক যারা আছে, ওদের ফেডারেশন থেকে একটা ক্ষতিপূরণ ওদেরকে অবশ্যই দিতে হবে। আর যদি ক্ষতিপূরণ না দেয়, আমাদের সুবর্ণচর উপজেলার আমরা যারা আছি, ছড়িয়ে ছিড়িয়ে যারা আছি, সুবর্ণচর উপজেলার সমিতি থেকে আমরা একটা দুর্বার আন্দোলন করে তুলবো। কিন্তু এই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, এখন এই যারা মারা গেছে যারা গার্ডিয়ান কেউ আছে, একটু গার্ডিয়ান আছে। গতকালকে আমরা রাতে থানাতে বসছিলাম, রাত্রে প্রায় আমরা 3টা পর্যন্ত ফারুক ভাই সহ ছিলাম। নির্মাণ শ্রমিকের থেকে আপনারা কি করতেছেন? আমরা চাইতেছি যদি আমাদের যে আবেদন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর যদি বিল্ডিং এ যারা কাজ করতেছে তাদের জন্য আমরা অবরোধ করব, প্রয়োজনে আমরা সারা বাংলাদেশের কাজ আমরা বন্ধ করে দেব। কিন্তু আমাদের যদি সেফটি না থাকে আমরা সারা বাংলাদেশের নির্মাণ কাজ বন্ধ করে দেব, সারা বাংলাদেশ স্থবির করে দেব। ওকে, ধন্যবাদ। আপনার কি? আমার একটা ভাই, আমার ভাই। ভাইয়ের নাম কি? হাসান। হাসান কি বিয়ে করছে? না, হাসানের বয়স 15। হাসানের বয়স 15। আমার চাচা অসুস্থ, ক্যান্সার রোগী। তার কারণ আমার স্বাস্থ্য ভাই বড়টা মানসিক রোগী, চকবাজার মেডিকেল ভর্তি। কিন্তু তার কারণ আমার ভাই কর্ম করতে আসছে। এখন এখানে ওদের 4-5 দিনের খোরাকি বা টাকা পয়সা বেতন কোনো কিছু দেওয়া হয়নি। কন্ট্রাক্টরে কালকে কাজ বন্ধ থাকা অবস্থায়ও বাধ্য করছে যে তোরা কাজ করতে হবে না, তোদের খোরাকি দেবো না। এই জন্য বাধ্য করি কাজে তুলে দিছে। কিন্তু আমরা জায়গার গোড়া দেখছি যে ওইখানে কোনো নিরাপত্তা ছিল না ওদের, তারপরেও বাধ্যগত ফেডের কাঙ্গালে কাজ করছে। আপনার ভাইয়ের মৃত্যুতে আপনি কেমন প্রতিবাদ জানাচ্ছেন? আমি আমার ভাইয়ের সুস্থ বিচার চাই, ক্ষতিপূরণ চাই। কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করছি, কন্ট্রাক্টরে বলে আমি বলছি, আর যেখানে হচ্ছে এই কাজ হচ্ছে ওইখানে গিয়ে দেখি এদের কোনোটা সিফটি নেই। যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখানে উপস্থিত গিয়ে দেখি কোনোটা সিফটি নেই। আমি আরেক সাইডে ছিলাম, এরা আরেক সাইডে ছিল। যেখানে মারা গেছে ওইখানে আমরা গ্রেফতার করা হয়েছে। কন্ট্রাক্টর এখন জেলে আছে, হাজতে আছে। এই কোনো জায়গায় কাজ করার আগে আমি বলতে চাইতেছি, যথেষ্ট পরিমাণ কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে বহুতলা ভবন করে এক এক মালিকে, এক এক ডেভেলপারে। সবার একটা পদক্ষেপ নেওয়া উচিত। কাজ করার আগে শ্রমিক কাজে নির্মাণ করার শুরুতে সকল প্রকারের শ্রমিকদেরকে যে কোনোভাবে সেফটি দেওয়ার প্রয়োজন। এখন এই সেফটির দরকার। সেফটি যদি ব্যবস্থা করতো তাহলে 3 জন শ্রমিক একসাথে মৃত্যুবরণ করতো না। আর এই ডেভেলপার সব সময় শুরুতে ওরা কাজের প্রতি চালু বলে, সেফটির প্রতি পিপিআই না জানি কি একটা ডেভেলপার, ওই এই কোর্ট বিল্ডিং এর পাশে রংকং সিনেমা হলের সামনে উপরে, হ্যাঁ ওইখানে বিল্ডিংটা নির্মাণ চলতেছে। ওরা শুরুতে সেফটির জন্য গাফিলতি করতেছে। সেফটি যদি দিত, যথেষ্ট পরিমাণে ছেলেগুলা এভাবে মৃত্যুবরণ করতো না। একসাথে 3 জন ছেলে নামছে, 3 জনের মৃত্যুবরণ করছে। এরা যদি এটা আমি দুঃখ প্রকাশ করতেছি। আর যেন এরকম কারো মায়ের বুক খালি যেন না হয়। পেটে ক্ষুধা লাগিলে খোদারে মন্দ হব, পেটের জ্বালা এবং পরিবারের সুখ শান্তি বলি কিছু গ্রাম অঞ্চলতে কুয়াশা একটা বিল্ডিং এর হাজঘরের, কেউ মিল কারখানার হাজঘরের, কেউ গাড়ি চালার, কেউ রিক্সা চালার, ঝুঁকিপূর্ণ হাজঘরের, কিন্তু একমাত্র পরিবারের কারণে। আর যে জিনিস কেন হইতে চাইতে গত হালিয়া রঙ্গন সিনেমা হলের লগে বিল্ডিং এতে পরে 3 জন নির্মাণ শ্রমিক মারা গিয়ে। এই 3 জন নির্মাণ শ্রমিক হইতে নখালী সুবর্ণচরের এই 3 জন নির্মাণ শ্রমিকের মধ্যে একজন নির্মাণ শ্রমিক জীবের নাম হচ্ছে রাশেদ মারা গিয়ে, রাশেদ হালিয়ে মারা গিয়ে আজ বছর রাশেদের ওয়াইফেতে উগ্র বাচ্চা পৃথিবীতে আসছে। তাইলে এমন উগ্র টাইমত বাপের মৃত্যু হওয়া জন্ম মানে কি আর গাল্লম সিঁড়িতে উঠে। প্রিয় দর্শক, আর যে জিনিসকে জানার মানুষের এই করুণ পরিস্থিতির একমাত্র কারণে যে বাংলাদেশে বিল্ডিং কন্ডাকশনে যেসব হাজঘরের বড় বড় কন্ট্রাক্টররা
শ্রমিকের সেফটির বিষয় কেউ চিন্তা ন করে। 10 তলা 12 তলা 20 তলা তুলতে লাগে, কিন্তু শ্রমিকের সেফটির বিষয় চিন্তা ন করে, যার কারণে আজ শ্রমিক অকালে জীবন দান করেন। এই শ্রমিকের জীবনের কারণে উগ্র পরিবার ধ্বংস হয়ে যার কই, উগ্র স্ত্রী বিধবা হয়ে যার কই, পাশাপাশি মা তার সন্তান হারার, বাবা তার সন্তান হারার, ভাই হারার বাইরে এই অবস্থায় আছে। আর নখালী সুবর্ণচরের এই যতজন মানুষ এটা আছে এখন বেগুন নির্মাণ শ্রমিক ইতারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেন এবং এই কন্ট্রাক্টরের গ্রেপ্তার করিল। এই ডাবলাভার কোম্পানি বিল্ডিংয়ের যে ডাবলাভার আছে ইতারা কিন্তু ধরা ছোঁয়ার বাইরে, অবিলম্বে ইতা করেও মানে কি গ্রেপ্তার গ্রহণ করিব, যার কারণে ইতারা শহরে আনাচে কানাচে ব্যাঙ্গের গাছের মতো ডাবলাভের ব্যবসা করতে যায়, মানুষের ঝুঁকিপূর্ণভাবে ঝুঁকিতে ফালাই দেয়। অতএব ইতা করে আইনের আওতায় আনি অন্তপক্ষে শ্রমিকের সেফটির বিষয়টা নিশ্চিত করি পেলা বলে জোর দাবি জানাই। আর পাশে যেসব মানুষগুলো দেখতে লাগুন এই মানুষরা এও নখালীর মানুষ, তার চাষা ইয়ার চাষা এবং কি সকালবেলা একখানা তার বাতিতে কেন হচ্ছে ইয়েন সাইবাল্লাই বলি একটা জায়গাত গিয়ে আরও তার লগে একখানা হতা হই। ওখানে গেছি, একটা মাছান দিছে, বাঁশগুলা সব উড়াই গেছে। এখন বাঁশটারে এমনভাবে দাবাইছে যে ওখানে একটা মানুষ কোনো রকমে বদ্দি দাঁড়াইবার মতন ন। তখন 4-5 দিন যখন তাদেরকে বলে খোরাকি দেয় নাই, তখন ফ্যাডের খিদায় তারা কাজ করতে বাধ্য হয়ে গেছে। যখন ওই কন্ট্রাক্টরকে বলছে বলে এই বাঁশের ওসে আমরা কাজ করতে পারবো না, বলছে আমি তোরা যদি কাজ না করস তাইলে তোকে আমি খোরাকি দিব না। তখন ফ্যাডের দায়ী ফিরবো, কখন আনবো, কত কাছ থেকে লইবে, এখানে শহরের বাড়িতে টাকা পয়সা তখন কজে যা করে করতে যাইয়া এটা ঘটনাটা করছে আমাদের বায়ুত। এখন বায়ুদের নাম কি? ফখরুল। জি। আচ্ছা, রাশেদের মারা গেছে, কিন্তু আজকে সকালে রাশেদের স্ত্রীর বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে, এটা কেমন ভাবে আপনাদেরকে কেমন লাগে? বিশেষ করে রাশেদ হচ্ছে আমার বন্ধুর মতো, সিনিয়র হবে বয়সে, বন্ধুর মতো, কিন্তু এইটা আমরা খুবই দুঃখজনক। এই বাচ্চাটার কি হবে? এবং আমার দৌড় যাবি জানাচ্ছি যে এটাই যেন প্রত্যেকটা এরকম কন্ট্রাক্টরের গুরুত্ব থাকে শ্রমিকদের প্রতি, যাদের দিয়ে আমি টাকা কামাচ্ছি তাদের দেখা আমার এটা দায়িত্ব। আচ্ছা, ধন্যবাদ। দর্শক আরো যে জিনিস কেন আরেকখান জিনিস জানা যে নির্মাণ শ্রমিকের অনেক সংগঠন আছে, কিন্তু নির্মাণ শ্রমিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন এই বহুত কিছু করছে, কিন্তু নির্মাণ শ্রমিকের বলি কোন সংগঠন খুললে চিন্তা ভাবনা করার প্রশ্ন আরও আছে। নির্মাণ শ্রমিকের বিষয় নিয়ে তার সেফটির বিষয়, তার লাইফ বিষয় কোনো কিছু কি শ্রমিক ইউনিয়ন কি খাস ঘরের কি না, আসলে ইয়ে না আনতে যায় নিবের দরকার আছে, কারণ আজ ইয়ে তিন্ন তাজা প্রাণ গেয়ে গই আরও যাইতে পারে যে কোনো সময়। শাহরিয়ার সুমন, CNTV, চট্টগ্রাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ বেলা 11টায় বিএনপি আর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সকলের অংশগ্রহণত এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনত বক্তব্য রাখি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আর সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বিস্তারিত রিপোর্ট। দেশে যেন দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হয় এবং দেশ থেকে যেন অস্থিতিশীলতা দূর করা যায় সেই প্রচেষ্টা। অস্থিতিশীল করে নির্বাচন করে চেষ্টা করছে তার তীব্র প্রতিবাদ জানাই। গত 4-5 দিন পুরো বাংলাদেশে বিএনপির কোটি কোটি সমর্থক জনগণকে সাথে নিয়ে তারা যে এটা গ্রহণ করেনি, তারা যেটা প্রত্যাখ্যান করেছে সেটা প্রমাণিত হয়েছে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনমত সৃষ্টি করব। আজকে এই সমস্ত ইমানদার মুনাফেক বেঈমানরা নির্বাচনকে বানচাল করার জন্য কখনো বলে পিয়ার পদ্ধতি কথা হবে, কখনো সংস্কারের নামে নির্বাচনকে ব্যাহত করে এই সংস্কার কর্মসূচি আছে, কর্মসূচি আমরা চাই যারা অসৎ পথে ক্ষমতায় যেতে চান অথবা ক্ষমতা উপভোগ করছেন তারা যেন এই দেশের মানুষের কাছে ফেরত আসেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা
সহযোগিতা করেন, নির্বাচনে যেন কোনো রকম সমস্যা সৃষ্টি না হয়, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেন দেশের মানুষ তাদের পছন্দের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারে, সেই পথে ফেরত আসেন। যদি না আসেন তাহলে মানুষ শেখ হাসিনাকে যেমন বিদায় করেছে আপনাদের এই দেশ থেকে বিদায় করে দেবে। পিআর পদ্ধতিতে যে নির্বাচন চাচ্ছে এটা কি আপনারা পিআর পদ্ধতিতে কে কাকে নির্বাচন করবে, ভোট দেবে, এটার কোনো নির্দিষ্ট সীমা নাই, নির্দিষ্ট ব্যক্তি নাই। এখানে কোনো জবাবদিহিতা থাকবে না। সুতরাং যেখানে জবাবদিহিতা থাকবে না সেখানে ওই ধরনের কোনো পদ্ধতি বিএনপি মানবে না। ধন্যবাদ। খুবই ভালো। খালেদা জিয়ার নেতৃত্বে নারীকে অনেক সামনের পথ এগিয়ে রাখছে। এখন যে মানববন্ধন হচ্ছে নারীরা কি আরো কর্মসূচি দিবে কি? ইনশাআল্লাহ আমাদের এইটা আজকে মানববন্ধন মিছিল বিক্ষোভে মাত্র শুরু করেছি। যদি আবার কোনো দুঃসরা কোনো রকমের কটূক্তি কিংবা কোনো কিছু রাস্তায় আমাদের নির্বাচন নিয়ে আমাদের তারেক জিয়াকে নিয়ে কোনো রকমের কিছু বলে, আন্দোলনে আন্দোলনে পুরো বাংলাদেশ রণক্ষেত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। আর নারীদের কোনো নারী আর রান্নাঘরে বসে থাকবে না। নারীরা যেমন চুল বাঁধে, যেমনি চুল রাঁধে, তেমনি রাজপথে বেরিয়ে আসতে এক বিন্দু পরিমাণ পিছিয়ে থাকবে না। যারা এখন বর্তমানে রাজনীতি দল রাজনীতি থেকে বিতাড়িত করার চেষ্টা করতেছে, না, আমাদের ম্যাডাম খালেদা জিয়া সবসময় নারীর হাতকে শক্তিশালী করার জন্য তিনি সর্বপ্রথম উপজেলা পরিষদ নির্বাচন করেছে এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানদেরকে সর্বাধিকার গুরুত্ব দিয়েছে এবং পাওয়ার দিয়েছে। ইনশাআল্লাহ আগামীতেও নারী নেতৃত্ব গড়ে উঠবে প্রতিটা ঘরে ঘরে থেকে। এটা আমাদের ম্যাডামের একমাত্র লক্ষ্য, নারীদের অস্তিত্ব, নারীদের নেতৃত্ব দেওয়ার জন্য। নারীরা সামনের সারিতে সবসময় থাকে, আরো কর্মসূচি আছে, ওইখানে কি থাকবেন কিনা? আপনার বিগত 17 বছর নারীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারী নেত্রীরা যেমন সামনে ছিল এবং জুলাই আগস্টের যে আন্দোলন, রক্তাক্ত আন্দোলনে নারীদের লক্ষ্যপ্রিয় পর্যায়ের মতো তারা অংশগ্রহণ করেছে। সুতরাং আগামী দিনে তারেক রহমানের যে রাষ্ট্রচিন্তা, তিনি সেখানে নারীদেরকে অগ্রাধিকার দিয়ে, অর্থাৎ তিনি চেয়েছেন যে নারী সংরক্ষিত আসন যা আছে অর্থাৎ 50টি, সেই 50টি থেকে 100তে উন্নীত করা। সুতরাং তার চিন্তা ভাবনা হচ্ছে নারীদেরকে, যেহেতু দেশের জনগণের অর্ধেকাংশ নারী, সুতরাং নারীদেরকে অগ্রাধিকার দিয়েই আবার বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে দৃঢ় প্রত্যয় তার জনাব তারেক রহমানের মধ্যে রয়েছে। সুতরাং আমরা জাতীয়তাবাদী দলের নারী সমাজ আনন্দিত। চট্টগ্রামত সক্রিয় ছিনতাই চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পাই চাঁদগাঁও থানা পুলিশ। বিশেষ অভিযানত একযোগে ধরা পড়ছে 12 জন ছিনতাইকারী। অভিযান খালে উদ্ধার ওই দেশীয় অস্ত্র আর ছিনতাইয়ের কাজত ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। সহকর্মী সুমন সাহারের রিপোর্টত বিস্তারিত জানা সহকর্মী ইশাদি রাদিয়া অর্পা। চান্দগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানত 12 জন ছিনতাইকারীরে গ্রেফতার করই। অভিযানত দেশীয় অস্ত্র ও ছিনতাই হাজত ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করই। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফতাবউদ্দিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানত অন্যান্য অপরাধমূলক কার্যক্রমত জড়িত ধরা পড়ছে। ওসি জানান শহরের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতত আরো জোরালো অভিযান চালানো হইব। এই গ্রেফতারত এলাকাত স্বস্তি ফিরছে এবং স্থানীয় পুলিশের উদ্যোগের সাধুবাদ জানাই। বিস্তারিত সহকর্মী শাহরিয়ার সুমনের রিপোর্ট। চাঁদগাঁও থানা পুলিশের ছিনতাই বিরোধী সারাশি অভিযান পরিচালনা করিয়া বিভিন্ন স্পট হইতে 12 জন ছিনতাইকারীকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় এবং তাদের নিকট হইতে ছিনতাই কার্যে ব্যবহৃত দেশীয় অস্ত্র, চাপাতি, চাকু, ছুরা ও রামদার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জুলাই অভ্যুত্থানের 1 বছর স্মরণত আজি চট্টগ্রামত অনুষ্ঠিত এই 24 রঙে গ্রাফিতি আর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চট্টগ্রাম জেলা প্রশাসন আর অ্যান্টি ফ্যাসিস্ট অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেছে জেলা প্রশাসক ফরিদা খানম। চট্টগ্রাম কলেজের মূল ফটকত সকাল 10টায় শুরু হওয়া এই আয়োজনত উপস্থিত ছিল অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, জেলা ম্যাজিস্ট্রেট বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ। অ্যান্টি ফ্যাসিস্ট এলিয়েন্সের পক্ষ থেকে উপস্থিত ছিল মাহমুদ রাফসাল জনি রিয়াজ। প্রতিযোগিতাত অংশ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সকল তারা চিত্রকলার মাধ্যমে স্বাধীনতা, গণতন্ত্র আর ফ্যাসিবাদ বিরোধী চেতনার প্রতিফলন ঘটায়। বিস্তারিত চায় সহকর্মী মিজানুর রহমানের রিপোর্ট। জুলাই বাংলাদেশের এক নির্মমতম অধ্যায়। 2024 সালের এই মাসে বাংলাদেশের স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন করে সাধারণ শিক্ষার্থীরা 1400 শহীদ, 20,000 শিক্ষার্থীর আত্মত্যাগ ঋণ এখনো খুঁজে বেড়ার নতুন বাংলাদেশ। সেই বাংলাদেশের স্মরণ করিবেলাই চট্টগ্রাম শহরে বিভিন্ন দেওয়ালে দেওয়ালে গ্রাফিতি অঙ্কন করে শিক্ষার্থী আসলে কি তুলে ধরিবার চেষ্টা করে এবং কি জানাবার চেষ্টা করে ইয়ানে ফুন্যম এখন তারার মুখ। জুলাই বর্ষপূর্তি গণঅভ্যুত্থান যেটি হয়েছিল তার বর্ষপূর্তি চলছে। তো সারা বাংলাদেশের সরকার কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতায় একটা কর্মসূচি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক 24 রঙে গ্রাফিতি এবং চিত্রাঙ্কন। এটি কিন্তু একটি কম্পিটিশন, এটি উপজেলা পর্যায়ে হয়েছে। উপজেলা পর্যায়ে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে মাধ্যমিক এবং কলেজ পর্যায়ের স্টুডেন্টরা, এখানে মাদ্রাসার স্টুডেন্ট আছে, কারিগরি স্টুডেন্ট আছে এবং সাধারণ শিক্ষার্থী যারা এসএসসি লেভেল এবং এইচএসসি লেভেলে যারা পড়াশোনা করছে তারাও আছে। তো তারাও এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয়েছে তারা আজকে জেলা পর্যায়ে কম্পিটিশন করছে এবং এটা একটা আনন্দঘন পরিবেশে মনে করেন 5টা রুটে আমরা করছি বিভিন্ন স্পটে। উদ্দেশ্যটা কি? এটা আমাদের এখন চট্টগ্রাম কলেজের রুটটা আছে, এই রুটটা আছে, টেকনিক্যাল কলেজের রুটটা আছে, তারপর আমাদের পিটিআই এর রুটটা আছে, পলো গ্রাউন্ডের রুটটা আছে, তারপর হচ্ছে আমাদের সিআরবি রুটটা আছে। মানে পুরো চট্টগ্রাম শহর কেন্দ্রিক আমরা করেছি এবং তারা কিন্তু আবার বিভাগীয় পর্যায়ে কম্পিটিশন করবে এবং বিভাগীয় পর্যায়ে যারা জিতবেন সেরা হবে তারা তাদের অঙ্কনগুলো এবং ভিডিওগুলো এবং চিত্রগুলো আমরা জাতীয় পর্যায়ে কিন্তু প্রেরণ করবো এবং জাতীয়ভাবে তাদেরকে পুরস্কৃত করা হবে। 2024 সালে যারা সাহিত্য শাসনের জীবন দিয়ে তার মধ্যে একজন আবু সাইদ তারা জিয়ারা আঁকে। জুলাই 34 সালকে কেন্দ্র করে এটা আমরা এখানে কিভাবে তার ছাত্ররা আন্দোলন করেছিল, তারপরে ছাত্ররা যারা আহত হয়েছে, তারপরে আন্দোলনের পরে যারা সবাই মিলে গ্রাফিটি অঙ্কন করে পুরো চিরাং সঙ্গে রাঙিয়ে তুলেছিল ওগুলো উপস্থাপন করা ট্রাই করতেছি। 24 গণঅভ্যুত্থান সম্পর্কে জেনেছি যে আমাদের এখানে একটা কোটা নামে একটা প্রচলিত ছিল যেখানে অনেকেই চাকরির ক্ষেত্রে পিছিয়ে থাকতো। ওই অনুযায়ী মানে কোটাকে দূর করার জন্য সবাই মিলে আন্দোলন করেছিল, বাট ফ্যাসিস্টরা বা দোসররা বা সাবেক সরকাররা এটা মেনে নেয়নি। সেজন্য আমাদের আন্দোলনটা পরে তাদের গণহত্যার কারণে আন্দোলনটা প্রবল হয়ে গেছে এবং সরকারের পদত্যাগের মাধ্যমে আমরা একটা অন্যরকম একটা বিজয় অর্জন করেছি। আমরা সবকিছুকেই ট্রিবিউট দিব আজকে। মুগ্ধ, আবু সাইদ সহ সেই সবগুলো শিক্ষার্থী যাদের আমরা অনেকে নাম জানি না তবে ছবি চিনি, তাই সেখানে আমরা সেই মেয়েটা যাকে ফেসবুকে অনেকে চিনে, যার হাতে একটা লাঠি ছিল, ওই মেয়েটার ছবিও এখানে আঁকা হবে। এখানে একটা গাছ, এই গাছটা আমাদের হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের প্রতীক। এই বাংলাদেশের মধ্যে আমাদের এখানে এই যেখানে পাতাগুলো আছে এই পাতাগুলোর মধ্যে থাকবে যেমন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী এইরকম থাকবে। তো মানে গাছ থেকে যেরকম পাতা আলাদা নয় সেরকম একইভাবে বাংলাদেশ থেকে একটা জাতিও আলাদা করা যাবে না। আমাদের এই প্রত্যেকটা জাতি এইভাবে মিলেমিশে বন্ধুত্বভাবে একদম বন্ধুত্বপূর্ণভাবে সবাই বৈষম্যমুক্ত বাংলাদেশে সুন্দরভাবে বসবাস করবে। সরকারি আল্লাহ কলেজ বাঁশখালী তো নারা বাঁশখালীর মধ্যে ফার্স্ট হয়ে এই প্রেক্ষাপটে আর এরা এসছি যদি আল্লাহ কবুল করে জেলাত ফার্স্ট হইলে আর বিভাগে যাইবে এটা গরিবতে জেলা প্রশাসন তারা আইব, তারা যারা বিচারক নিযুক্ত করিব তারাই নির্ধারণ করিব ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আচ্ছা, এই যে গ্রাফিতি অঙ্কন করতে ইয়ানকি জেলা প্রশাসনের নির্দেশে নাকি ওনারা? না, এবার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ এসে আজ এই যে জেলা পর্যায়ে যে প্রতিযোগিতা চলে রিয়াল ফুল বাংলাদেশে চলে, রিয়াল 64 জেলা একযোগে আজ চলে প্রতিযোগিতা। ওনারা এটা পার্টিসিপেট করে। আমাদের 36 জুলাইয়ের প্রথম মুখ্য বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। মানে আমরা জাতিভেদে কখনো বৈষম্য করব না। স্বাধীন বাংলাদেশের উল্লাসের যে প্রতিচ্ছবিটা তুলে ধরার জন্য এটা আঁকতেছি। এখানে আমরা ওই 2024-এর যেটা আন্দোলন সেটা আমরা গ্রাফিতি আর চিত্রাঙ্কনের মাধ্যমে তুলে ধরতেছি 2025 সালে। 2025 সালে 24-এর মানে এই যে চিত্র দেখতে পাখি কি বুঝাচ্ছে?
এখানে অনেকগুলা তাজা প্রাণ চলে গেছিল, এই পাখির দ্বারা ওটাকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, যে পাখি এসে হয়তো জানগুলো এতগুলা তাজা প্রাণ যে চলে গেল, এইটা দ্বারা ওটাই তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। কোন কলেজ থেকে এসেছেন? আমি বক্তিয়ারপাড়া ছাত্রাউলিয়া ফাজিল ডিগ্রি মাসাদ আনোয়ারা চট্টগ্রাম। উম্মে হাবিবা মায়া। এটা হচ্ছে স্বাধীনতার সূর্যোদয়। বক্তিয়ারপাড়া চারদিরাউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আনোয়ারা থেকে এসেছি। আমরা এসেছি ওদের অভিভাবক হিসেবে, যেহেতু আমরা এখানে থাকি, আমাদের বাসার কাছাকাছি। তাছাড়াও অভিভাবক হিসেবে আমরা মাদ্রাসা থেকে ওদের সাথে আসছি। এটা আমাদের প্রতিষ্ঠান থেকে ওরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, সেখানে আপনার উপজেলা পর্যায়ে দ্বিতীয় হয়েছে, সেই জন্য এখন জেলা পর্যায়ে অংশগ্রহণ করার জন্য আসছি আমরা। তো উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে জুলাই যে গণঅভ্যুত্থানটি হয়েছিল সেই চেতনাকে ধারণ করে জুলাই যে সমস্ত কর্মকাণ্ডগুলো হয়েছে, আপনারা জানেন জুলাইতে এখনো কিন্তু দেয়ালে দেয়ালে আমাদের জুলাই লেগে আছে, সেটাকে আবার পুনরুজ্জীবিত করা, সেটাকে আবার ধারণ করা, সেটাকে আবার সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এবং আমাদের বাচ্চারাই সেটি করছে। আমরা কোনো রেস্ট্রিকশন দেই নাই, কিন্তু আমরা যে জিনিসটা বলতে চেয়েছি, জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক হবে, জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক গ্রাফিতি হবে, এবং কাউকে কোনো রেস্ট্রিকশন দেওয়া হয় না। তাদের মাথা থেকে জুলাই গণঅভ্যুত্থানকে তারা যেভাবে ধারণ করে যে চিত্রায়িত করতেছে সেটি তারা এখানে করবে। আর আমরা যে জিনিসটা বলেছি, মূল্যায়নটা কিভাবে হবে, মূল্যায়নের জন্য কিন্তু একটা কমিটি আছে। আমাদের এখানে কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন, আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয় আছেন, মানে একটা কমিটি আছে। সেই কমিটি ওনারা যখন অঙ্কন শেষ করবে গ্রাফিতিটা, আমরা বিকাল 2:30টায় আবার এখানে আসবো, প্রতিটা স্পটে যাব, এবং সেই প্রতিটা স্পটে তারা যে গ্রাফিতিটা অঙ্কন করেছে সেটি আমরা দেখবো, দেখে আমরা গ্রুপ ভিত্তিক আমরা মূল্যায়ন করবো, ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করবো, এবং সেই ফার্স্ট সেকেন্ড থার্ডকে পরবর্তীতে সার্টিফিকেট এবং পুরস্কার দেওয়া হবে, এবং খুব শীঘ্রই সেটা দেওয়া হবে। ব্যাক ধরনের ফেসিবাদ মোকাবেলায় সাংবাদিক অকলরে অগ্রণী ভূমিকা রাখিবার আহ্বান জানাই বিশিষ্ট দার্শনিক, মানবাধিকার কর্মী আর রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিক অকলর লগে মত বিনিময় সভাত প্রধান অতিথির বক্তব্য তিনি হই, ফেসিবাদ একমাত্র কোনো ধর্ম বা চিন্তার মধ্যে সীমাবদ্ধ নয়। ধর্মান্ধত যেন একখান ফেসিবাদ, তেনে ধর্ম নিরপেক্ষতার নামে অগ্রাসনী আরেক ধরনের ফেসিবাদ। সাংবাদিক অকলর দায়িত্ব ব্যাক রহমর ফেসিবাদরে চিহ্নিতকরণ আর গণতন্ত্রের রক্ষাকরণ। বিস্তারিত চাই এই রিপোর্টত। গণতান্ত্রিক অধিকার তো কেউ না কেউ রক্ষা করে না? তাহলে বাংলাদেশে এখন কি গণতান্ত্রিক অধিকার শেখ হাসিনার সংবিধান রক্ষা করবে? করে ভাই? করবে না। কিন্তু আপনাদের সে সংবিধান রেখে দিয়েছেন, আমাদের সেই সংবিধানে রেখে দিয়েছেন। সেই সংবিধান রেখেই আপনারা এই সরকার প্রতিষ্ঠা করেছেন, কায়েম করেছেন। এটা সেনার সমর্থিত উপদেষ্টা সরকার। তো এখানে অধিকার তো আসবে না। কিসের অধিকার? কার অধিকার? কে দেবে? তাহলে কমপ্লিট হতে হবে আমাদেরকে। এটা গণঅভ্যুত্থান হয়ে গেছে। তাহলে আপনি যখন শব্দগুলো ব্যবহার করবেন, এটা দিয়ে বিমূর্ত অ্যাবস্ট্রাক্টলি ব্যবহার করলে হচ্ছে না। ফলে সাংবাদিকদের প্রথমত খুব গুরুত্বপূর্ণ, আপনাদেরকে একটু আরও যে সকল আলোচনাগুলো সারা পৃথিবীতে চলছে এটার সম্পর্কে একটু পরিচিত হতে হবে। সেটা কি? গণতন্ত্রের কথাটা যখনই বলবেন তার সঙ্গে যে প্রশ্নটা আসে, এটা হলো গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থান যদি না থাকে, প্রশ্নটা না থাকে, তাহলে গণতন্ত্রের কথার কোনো অর্থ নাই। কারণ এই গণতন্ত্র শব্দটাই তৈরি হয়েছে ফরাসি বিপ্লবের মধ্যে দিয়ে বা ব্রিটিশের যেসব বিপ্লবের মধ্যে। সুপ্রিয় দর্শক, শেষ গড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাতনটা চাটগায় খবর আরো বহু তথ্য বল হবলে অনারমায় চলে আসুন। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।